দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, হৃৎপিণ্ড আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই হৃৎপিণ্ড আমাদের রক্ত এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে আমাদের স্বাভাবিক ক্রিয়াকে সক্রিয় রাখে। কিন্তু ইদানিং আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাপন, স্ট্রেস এবং বিভিন্ন রকমের অসংক্রমিত রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশনের কারণে বয়স্ক থেকে শুরু করে তরুণদের মধ্যেও হৃদরোগের বিভিন্ন রকমের সমস্যা বেশি দেখা যাচ্ছে। কিন্তু সঠিক সময়ে যদি রোগগুলো নির্ণয় করে চিকিৎসা নেওয়া সম্ভব হয় তাহলে হৃদরোগের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। দর্শক, আজ আমরা কথা বলবো হৃদরোগের জনিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে এবং জেনে নিতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্ব। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। স্যার, হৃদরোগ আসলে হৃদরোগটাই অনেকটা জটিল। আমরা একটু জানতে চাই দর্শকদের জন্য যে হৃদরোগের কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। ধন্যবাদ আপনাকে এবং এই সাথে আজকে যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। আসলে হৃদরোগে এখানে অনেকগুলো ডিজিজ নিয়ে আমরা কাজ করি। আমাদের দেশে সবচেয়ে বেশি আসে হাইপারটেনশন নিয়ে। হাইপারটেনশন, এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। এই হাইপারটেনশন নিয়ে এর যে সিমটমগুলো আছে, ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে কিন্তু সিমটমগুলো আলাদা, বা ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে সেখানে সিমটমগুলো কিন্তু অন্যরকম। বা আরেকটা হার্ট ডিজিজ আছে, আপনি জেনে থাকবেন যে বাচ্চাদের জন্মগত হৃদরোগ, এবং এখানে সিমটমগুলো কিন্তু আলাদা। এখন যাদের হাইপারটেনশন আছে ওনাদের সিমটমগুলো কিন্তু খুবই কমন, যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার ঘাড় ব্যথা হচ্ছে, বুকে একটু চাপ চাপ লাগছে। কখনো কখনো কেউ কেউ ব্যথার কমপ্লেন করতে পারেন, বা এটা হাইপারটেনশন যদি অনেক বেশি হয় বা উচ্চ রক্তচাপ যদি অনেক বেশি হয় সেটা কিন্তু আবার হাইপারটেনসিভ ইমার্জেন্সি স্টেজে চলে যায়, এবং সেখানে সিমটমগুলো কিন্তু আরও বেশি আলাদা। পেশেন্ট ছটফট করছে, হ্যাঁ, সে আপনার শয্যাশায়ী সেই মুহূর্তে। তো সিমটম মূলত এগুলোই হাইপারটেনশনে। কিন্তু যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয় বা হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু সিমটমগুলো কিন্তু টোটালি আলাদা। যেমন বুক ব্যথা হচ্ছে, এবং সেটা সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইন হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, এবং ছোট্ট কোনো জায়গায় হয় না, পুরো বুকের মাঝখানে জোরে ব্যথা হয়, এবং সেই ব্যথাটা কিন্তু অনেকক্ষণ থেকে স্থায়ী হয়। এটা মিনিমাম 30 সেকেন্ড থেকে বেশি সময় থাকতে পারে ব্যথাটা। এই ব্যথাটা রেডিয়েট হতে পারে, এটা বাম হাতে চলে আসতে পারে, ঘাড়ে চলে আসতে পারে, চোয়ালে চলে আসতে পারে। হ্যাঁ, এই বুক ব্যথা হলো, সাথে শ্বাসকষ্ট থাকতে পারে, বমি থাকতে পারে, হ্যাঁ, পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়া থাকতে পারে। এটাই ইসকেমিক হার্ট ডিজিজের যে পেশেন্টগুলো। এছাড়া ভালভুলার হার্ট ডিজিজ আছে, আমরা এই পেশেন্টগুলো খুব বেশি পেয়ে থাকি। এই পেশেন্টটা তারা পেশেন্ট হয়ে ওঠে কিন্তু ছোটোবেলায়, অর্থাৎ 5 থেকে 15 ইয়ার্স, অর্থাৎ 5 থেকে 15 বছর বয়সে। আমরা বাংলায় যেটা বলি রিউমেটিক ফিভারের বাংলাটা হলো আপনার বাতজ্বর। এখন এই বাতজ্বরের পেশেন্টগুলো ঘন ঘন গলা ব্যথা হয়, ঘন ঘন টনসিলাইটিস, গলা ব্যথা, গলার প্রদাহ, এখান থেকে কিন্তু শুরু হয় বাতজ্বর। এবং এটা আমরা যদি প্রপারলি ট্রিটমেন্টে না যাই তাহলে কিন্তু একসময় হার্টের বাল্বগুলো নষ্ট হয়ে যায়, এবং পরবর্তী ধাপে 20 থেকে 25 বছর বয়স, বা কখনো 25-30 এর, বা 30 বা 35-40 সর্বোচ্চ, এর মাঝেই কিন্তু ওই বাল্বগুলো টোটালি নষ্ট হয়ে যায়, এবং আমাদের বাল্ব রিপ্লেসমেন্টের মতো বড় একটা অপারেশন কিন্তু করতে হয়। কিন্তু এই মজার ব্যাপার হলো, এই বাতজ্বর এটা কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র একটা গলা ব্যথা, ঘন ঘন গলা ইনফেকশন দিয়ে। হ্যাঁ স্যার, আপনি খুব সুন্দর করে কিন্তু বললেন যে হৃদরোগ কী ধরনের হৃদরোগ নিয়ে আপনার কাছে আসে রোগীরা। আপনি উচ্চ রক্তচাপের কথা বলছিলেন বা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপের রোগীরা যখন আসেন আসলে কিভাবে আপনারা চিকিৎসা দিচ্ছেন বা করণীয় কি? আসলে উচ্চ রক্তচাপ আমরা কিন্তু খুব সহজেই এটা ডায়াগনোসিস করতে পারি। আমরা জাস্ট একটা স্টেথোস্কোপ, একটা বিপির মাধ্যমে কিন্তু তার ব্লাড প্রেশার মেজার করে, আমরা সিঙ্গেল সেটিংয়ে আসলে দেখি না, কয়েকটা সেটিংয়ে একটা পেশেন্টকে যখন দেখি যে তার স্বাভাবিকের চেয়ে প্রেশারটা অনেক বেশি, এবং এটা
প্রথম দিকে হলে যে আমরা সাধারণত বলে থাকি যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 পর্যন্ত নরমাল। এখন কারো যদি এই 95 থাকে, কিন্তু প্রথম স্টেজে কিন্তু আমার রোগটা ডায়াগনোসিস হওয়ার পরপর কয়েকটা সেটিংয়ে যদি আমরা দেখি কোনো পেশেন্টের উচ্চ রক্তচাপ, তাকে চেষ্টা করি যে তার কী কারণে উচ্চ রক্তচাপটা হচ্ছে। আমরা দেখতে পাই যে 95% কেসে উচ্চ রক্তচাপে কিন্তু খুব বেশি কারণ পাই না, আমরা এস্টাবলিশড কোনো কারণ পাই না, কিন্তু 5% পেশেন্টের জন্য অনেকগুলো কারণ পাওয়া যায়। এই কারণগুলো লাইফস্টাইলের সাথে কিন্তু রিলেটেড, এবং সেক্ষেত্রে আমার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার চিকিৎসাটা হয়ে থাকে। বা কখনো কখনো একটা সিডেটিভ দিয়েও কিন্তু আমরা চিকিৎসা করে ফেলতে পারি, যে তোমার পর্যাপ্ত ঘুম হলে, যদি কোনো স্ট্রেস থাকে, স্ট্রেসটা রিমুভ করে দিলেও কিন্তু উচ্চ রক্তচাপের চিকিৎসা প্রথম ধাপে হয়ে যায়। এবং এরপরে এই লাইফস্টাইল চেঞ্জ বা কিছু সেডেটিভ এরপরে যদি না হয়, পরবর্তী ধাপে কিন্তু আমাদেরকে একদম সরাসরি উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো আছে সেখানে কিন্তু যেতে হয়। কিন্তু আমরা প্রথম দিকে চেষ্টা করি যে সেটা উইদাউট মেডিসিন বা নন মেডিকেশন ওয়েতে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য। মানে জীবনযাপনকে একটু পরিবর্তন করার হ্যাঁ, মাধ্যমে আপনারা লাইফস্টাইল উচ্চ রক্তচাপকে মডিফিকেশন যেটা নিয়ন্ত্রণ বলি করার আমরা। চেষ্টা করেন। জি। স্যার আপনি কিন্তু বলছিলেন আমরা কিন্তু অনেক সময় জানি এখন কিন্তু আমাদের একটু স্ট্রেস বেড়েছে, আমরা জি, একটু জি। জীবনযাপনের পরিবর্তন হয়েছে, তার মধ্যে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের ধূমপান বা এই ধরনের আসক্তি আছে। ধূমপান হৃদরোগকে কিভাবে প্রভাবিত করছে? খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। আসলে আমার মনে হচ্ছে যে আমরা ইদানিং যে পেশেন্টগুলো পাচ্ছি, আমরা কিন্তু শহরে যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সাথে স্ট্রেস সবচেয়ে বেশি কাজ করে আমাদের এখানে। যে আপনি সারারাত, ধরুন এখন যে ফিভারটা চলছে, খেলা দেখা, আপনি রাত জেগে খেলা দেখছেন, এটা কিন্তু আপনার বডির জন্য একটা স্ট্রেস। আপনার বডির রিকভারির জন্য কিন্তু আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। সেই ঘুমটা হচ্ছে না, পর্যাপ্ত ঘুম হচ্ছে না। হ্যাঁ, এছাড়া আপনি ধরুন যে আপনি কোনো একটা যে পেশায় আছেন, একটা ব্যাংকে চাকরি করেন, তার অনেক স্ট্রেস। হ্যাঁ, একজন বিজনেস করেন, তার অনেক স্ট্রেস, তাকে অনেকগুলো স্ট্রেস নিয়ে কাজ করতে হয়। তো এছাড়া ফ্যামিলিতে আমাদের নানান প্রতিদিন কিন্তু আমার স্ট্রেসের মধ্য দিয়েই যাই, সকাল থেকে সন্ধ্যা কিন্তু স্ট্রেসের মধ্য দিয়েই যাই। এবং এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমাদের বডি, আমাদের হার্টকে, আমাদের মনকে যেরকম প্রভাবিত করে, আমাদের হার্টে কিন্তু অসুখগুলো বাধায় এই স্ট্রেস। এবং লাইফস্টাইলের আরেকটা অংশ হচ্ছে যে আমি কী খাদ্যাভ্যাস কী আমার। আপনি বলছিলেন যে ধূমপানের কথা। ধূমপান তো একটা রিকগনাইজড একটা ফ্যাক্টর, যেটা আমার রক্তনালীর ক্ষতি করে। এই রক্তনালীর কিন্তু ভাস্কুলার চেঞ্জগুলো নিয়ে আসে আসলে। হ্যাঁ, এটা ক্রনিক যদি আপনি খেতে থাকেন, এটা একদিকে যেমন লাংসের ক্ষতি করে, ঠিক এটা কিন্তু ভাস্কুলারচারগুলো ক্ষতি করে। এবং আলটিমেটলি কিন্তু হাইপারটেনশনের পেশেন্ট কিন্তু হাইপারটেনশন বা করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, বা হার্টের রক্তনালীতে ব্লক, হ্যাঁ, এ থেকে শুরু করে, এবং লাংসের ডিজিজ তো আছেই, সবচেয়ে বেশি তো লাংসকে অ্যাফেক্ট করে। এছাড়া আপনি মদ্যপানের কথা বলতে পারেন, অ্যালকোহল ইনটেক, এটা যারা আনকন্ট্রোলড অ্যালকোহল ইনটেক যদি হয়ে যায়, খুব লিমিটেড অ্যামাউন্টে হলে খুব বেশি সমস্যা অনেক সময় হয় না, কিন্তু আনকন্ট্রোলড অ্যালকোহল ইনটেক এটা কিন্তু আমাদেরকে কিন্তু হার্টের রোগগুলোকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন এইজ, আমাদের অ্যাডভান্স এইজে যে জিনিসগুলো আমরা মডিফাই করতে পারবো না, অ্যাডভান্স এইজে আমাদের কিন্তু উচ্চ রক্তচাপ হচ্ছে, আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, ভালভুলার হার্ট ডিজিজ হচ্ছে। হ্যাঁ, এছাড়া আপনি আমরা খাদ্যাভ্যাস, যেমন আমরা বলে থাকি যে আমাকে মিট, রেড মিট যেটা, অর্থাৎ লাল মাংস যেগুলোকে আমরা বলি, সেটা হতে পারে বিফ হতে পারে বা মাটন হতে পারে, এই মাংসগুলো, অথবা যেখানে কোলেস্টেরল অনেক বেশি থাকে, এই কোলেস্টেরল সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আমাদের পরিহার করা উচিত। কিন্তু আমরা কিন্তু সেটা কখনোই করি না, বা অনেকেই করি না, এবং আলটিমেটলি কিন্তু আমরা ঝুঁকিতে পড়ি করোনারি আর্টারি ডিজিজ বা হাইপারটেনশন। এবং অন্যান্য কিছু ডিজিজ আছে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস একটা রোগ। এই ডায়াবেটিস হলে কিন্তু আপনার কার্ডিয়াক ডিজিজগুলো এটা অনেক গুণ বেড়ে যায়। মানে দেখা যাচ্ছে অসংক্রমিত রোগের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানে উচ্চ জি, জি, রক্তচাপ জি। নিয়ে তো আমরা কথা বলছি, ডায়াবেটিসও কিন্তু এই উচ্চ রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকিটাকে জি, অনেকটাই জি, জি। বাড়াচ্ছে। স্যার আরও কিছু রোগের কথা কিন্তু আপনি বলছিলেন, যে ভালভুলার হার্ট ডিজিজ, এছাড়াও ইসকেমিক হার্ট ডিজিজ এবং রিউমেটিক হার্ট ডিজিজ, জি, জি, এই জি। রোগগুলো কিভাবে আসলে রোগীরা পার্থক্য করবে বা কিভাবে বুঝবেন তাদের এই সমস্যাটা হয়েছে? ইসকেমিক হার্ট ডিজিজের কথা যদি বলি, যে ইসকেমিক হার্ট ডিজিজ আসলে হলো
আমাদের হার্ট কিন্তু অনেক পরিশ্রম করে। একটা মানুষের হার্ট আমি যদি ধরে থাকি যে প্রতি মিনিটে 80 বার তাকে পাম্প করতে হচ্ছে, রক্ত পাম্প করতে হচ্ছে এবং তার প্রচুর এনার্জি প্রয়োজন হয়। এই এনার্জিগুলো আসে হার্টের গায়ে কিছু রক্তনালী আছে, করোনারি ধমনী বলি আমরা। এই করোনারি রক্তনালীতে যদি কোনো প্রকার ব্লক হয় তাহলে হার্ট কিন্তু তার নিজস্ব নিউট্রিশনটা সঠিকভাবে পায় না এবং তখনই কিন্তু মানে সমস্যাটা তৈরি হয় যে তার বুকে ব্যথা হয় বা ব্যথাগুলো টিপিক্যাল কিছু ইসকেমিক হার্ট ডিজিজের যে সিমটমগুলো, যে বুকে ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেইন, এটা রেডিয়েট টু লেফট আর্ম বা নেক বা জ পেইন, হ্যাঁ। তো এই সমস্যাগুলো যে তৈরি হচ্ছে, এটা কিন্তু বুকে ব্যথাটা কিন্তু সবচেয়ে মারাত্মক রকম হয়। আর যেমন হাইপার টেনশনের ক্ষেত্রে কিন্তু একটা পেশেন্ট বলতে পারে যে আমার মাথা ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, কিন্তু হাইপার টেনশন থেকে কিন্তু চেস্ট পেইন অনেক সময় হয় না। সুতরাং খুব সহজেই কিন্তু হাইপার টেনশন থেকে হচ্ছে কিনা চেস্ট পেইনে, আবার যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজে কখন মানে কোন পেশেন্টটাকে আমরা সাসপেক্ট করবো যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ, এই সিমটমগুলো কিন্তু টিপিক্যাল যেমন আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন। এখন হাইপার টেনশনে তো সেন্ট্রাল চেস্ট পেইন হবে না, একটা হ্যাঁ চেস্টে একটা ডিসকমফোর্ট থাকতে পারে, হ্যাঁ, যেহেতু তার প্রেশারটা অনেক বেশি। এটা একটা সহজ ওয়েতেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারি। ভালভুলার হার্ট ডিজিজের মাঝেও চেস্ট পেইন হয় যদি আপনার এঅর্টিক ভালভ বন্ধ থাকে বা এঅর্টিক ভালভ যদি ন্যারো হয়ে যায়, আমরা বলে থাকি এঅর্টিক স্টেনোসিস, সেক্ষেত্রে কিন্তু আপনার বুক ব্যথা হতে পারে, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আমাকে হিস্ট্রিটা নিতে হবে। আমার হিস্ট্রির মাধ্যমেই কিন্তু আলাদা করে ফেলতে পারবো কারণ ওর রিউমেটিক ফিভার ছিল কিনা। বাংলাদেশের ক্ষেত্রে বাত জ্বর হলো আমার ভালভুলার হার্ট ডিজিজের অন্যতম কারণ। সো আমাকে হিস্ট্রি নিয়েই কিন্তু পেশেন্টের সাথে কথা বলেই আমরা রোগগুলোকে কিন্তু ভিন্নতা আমরা ধরে ফেলতে পারবো। এই জন্য আমরা ডাক্তাররা কিন্তু অনেক সময় বলি যে আপনি চেম্বারে আসেন বা হসপিটালে আসেন, যে আমি কথা বলেই কিন্তু বুঝে ফেলতে পারি যে তার সমস্যাটা কোথায় থেকে শুরু। আবার কিছু পেশেন্ট আছে জন্মগত হৃদরোগ। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক পেশেন্টই আছে যাদের জন্মগত হৃদরোগ আছে কিন্তু ছোটোবেলায় তাদের ডায়াগনোসিস হয় না। এবং আমাদের হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে এখানে আমরা প্রচুর অ্যাডাল্ট কেস পাই যাদের জন্মগত হৃদরোগ আছে ছোটোবেলার থেকে, একদম জন্ম থেকে, কিন্তু ও প্রথম জানতে পেরেছে ওর বয়স যখন 40, ওর বয়স যখন 45, ও যখন 50, এই বয়সে এসেও কিন্তু আমরা এএসডি বা ভিএসডি অপারেশন করছি। কিন্তু এটা উন্নত দেশ হলে কী হতো, ও একদম কিন্তু শুরুতেই জন্মের পরেই diagnosis কিন্তু হতো। খুব সহজে একটা কিন্তু স্টেথোস্কোপ দিয়ে, একটা ডাক্তারের কিন্তু খুব স্টেথোস্কোপ কিন্তু তার হাতে সবসময় থাকে, একটা স্টেথোস্কোপ দিয়ে কিন্তু তার জন্মগত ত্রুটিগুলো কিন্তু আমি ডায়াগনোসিস করে ফেলতে পারি। জাস্ট বুকে একটা স্টেথোস্কোপ বসালেই আমি কিন্তু মারমারটা পেয়ে যেতে পারি। আমি হার্টের সাউন্ডটা ভিন্নতা দিয়েই কিন্তু আমি এএসডি ভিএসডি বা ভালভ টেটালজি অফ ফ্যালাট সব কিছু ধরে ফেলতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো, এই স্ক্রিনিংগুলো ছোটোবেলার থেকেই হচ্ছে না, যার ফলে আলটিমেটলি সে যখন খুব কমপ্লিকেটেড অবস্থায় আসছে এবং তার বয়স অনেক বেশি, তার হার্টের অবস্থা খারাপ, লাংসের অবস্থা খারাপ, যখন পেশেন্টটা একদম হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা, তখন সে আমাদের কাছে আসছে, তখন খুব বেশি কিন্তু করা থাকে না। তো এটা কিন্তু হওয়া উচিত ছিল ছোটোবেলায় থেকে। এবং আমি বলে থাকি যে বাচ্চা জন্মগ্রহণের পরে বা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটা বাচ্চাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তাকে দেখে আসা উচিত যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। এটা একটা স্টেথোস্কোপের মাধ্যমেও করা যায় বা কখনো কখনো স্টেথোস্কোপে যদি আমি সমস্যাটা পাই একটা ইকোকার্ডিওগ্রাম লাগে, এর চেয়ে বেশি কিছু কিন্তু লাগে না। এবং এই দুটো টেস্টই কিন্তু খুব সহজলভ্য আমাদের বাংলাদেশে। তো এভাবে কিন্তু আমাকে ছোটোবেলার থেকেই অনেকগুলো ডিজিজকে কিন্তু আমরা সুচিকিৎসার মাধ্যমে এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা একটা সুন্দর জীবন দিতে পারি। একটু জানতে চাই যে অনেক সময় রোগীরা বুক ব্যথা নিয়ে চিকিৎসালয়ে গেল, হাসপাতালে যাওয়ার পরবর্তীতে আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনের কথা যদি বলি, এটা বাংলাদেশের একমাত্র বিশেষায়িত হসপিটাল যেখানে হার্টের সব ধরনের রোগের কিন্তু চিকিৎসা হচ্ছে। এখানে কার্ডিয়াক পেইন নিয়ে যদি কেউ আসে, প্রথমত ওখানে যিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন ওনার কাছ থেকে হিস্ট্রির মাধ্যমে কিন্তু রোগটা ডায়াগনোসিস করার চেষ্টা করেন এবং ওনারা এতটাই দক্ষ যে খুব দ্রুত কিন্তু ওনার রোগটা ডায়াগনোসিস হয়ে যায়। এবং যদি কিছু ইনভেস্টিগেশন লাগে সেটা ইসিজি থেকে যদি উনি কোনো চেঞ্জ পান, ইসিজিতে আমরা সাধারণত কিছু জিনিস অ্যাসপেক্ট করি, এটা যদি
বুক ব্যথা আছে, সাথে ইসকেমিক যদি চেঞ্জ থাকে ইসিজিতে, তাহলে কিন্তু ওনার অনেকটা ডায়াগনোসিস হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে আমরা আরেকটা টেস্ট করি, ট্রপোনিন নামে একটা পরীক্ষা আছে, ট্রপোনিন আই। এটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনি আমাদের দেশে যে কোনো বড় হসপিটালে আপনি যান না কেন, সেখানে অনেক সময় নেবে একটা ট্রপোনিন আই টেস্ট করতে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন এবং হসপিটালে এটা মাত্র কয়েক মিনিটে কিন্তু একটা রেজাল্ট খুব দ্রুত টেস্টটা করে ফেলে, এবং ইমার্জেন্সিতেই ওরা অনেকটা রোগ ডায়াগনোসিস করে ফেলে যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ কিনা, অর্থাৎ হার্টের রক্তনালী ব্লক কিনা। এই জন্য যাদের সম্ভব জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা এনআইসিভিডিতে এখানে কিন্তু আমরা ইসকেমিক হার্ট ডিজিজগুলো ডায়াগনোসিস খুব সহজ, এবং আপনি জেনে থাকবেন যে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট বা রক্তনালী ব্লকের পেশেন্ট স্যার, যত আমরা দ্রুত শুনবো, আসবে। একজন দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক প্রশ্নটি করুন। জি জি স্যার, আমার নাম ইরশাদ, আমি উত্তরা থেকে বলছিলাম। জি বলুন স্যার, শুনতে পাচ্ছেন। জি স্যার, আমার হার্টবিট সবসময় বেশি থাকে। স্যার, বয়স কত আপনার? 47 48। 47। ডায়াবেটিস আছে? জি ডায়াবেটিস আছে, কন্ট্রোলে আছে। আমি ওলমেসান কমেট 500 এক্সট্রা রাতে একটা করে খাই। আচ্ছা আচ্ছা, কন্ট্রোলে আছে। আচ্ছা জি, আর প্রেশারও আছে, ওলমেসান 10 খাই রাতে একটা। আচ্ছা আচ্ছা, হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টবিট বেশি থাকে। কি করণীয় সে বিষয়ে জানতে চাচ্ছেন দর্শক, আমাদের আচ্ছা, সাথেই থাকুন। আপনি স্যার, আপনার পরামর্শ। একজন হৃদরোগ বিশেষজ্ঞের আন্ডারে কিন্তু আছেন। এখন আমার মনে হয় যে হার্টবিট যদি বেশি থাকে, আমাদের কিন্তু অনেকগুলো ভালো ভালো ড্রাগ আছে। আপনি জানেন যে বিটা ব্লকার গ্রুপে যে ড্রাগগুলো আছে, এটা ওনার জন্য যেটা প্রযোজ্য হবে, ওনার হাইপারটেনশনের সাথে অন্যান্য কি আছে, অ্যাজমা আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, এগুলো দেখে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু একটা বিটা ব্লকার আমার মনে হয় যে উনি প্রেসক্রাইব করে হয়তোবা দিয়েছেন অথবা দিতে পারেন। আপনি আপনার যাকে দেখাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক, তার শরণাপন্ন হন। আমার মনে হয় যে খুব সহজেই এটা যে হার্টবিট বেশি থাকে বা বুক ধরফর করে, এটার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। খুব চমৎকার চমৎকার ড্রাগ আছে, হ্যাঁ, এগুলো, এবং দামও খুব বেশি না। এটার মাধ্যমে কিন্তু আপনার হার্টবিটটা খুব স্বাভাবিক এনে আপনার যে বুক ধরফর বা ট্যাকিকার্ডিয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আশা করি। স্যার, ধন্যবাদ। আশা করি আপনাকে। আমাদের দর্শক আপনার পরামর্শ অনুযায়ী একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আমরা স্যার ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাছে ম্যানেজমেন্ট শুনছিলাম। নিয়ে কথা বলছিলাম। আমাদের আসলে সময় স্বল্পতা আছে, আমরা একটু জানতে চাই যে এনজিওগ্রাম, যে যে পরীক্ষাটার কথা বলা হয়, যে এনজিওগ্রামটা কখন দরকার হচ্ছে এবং কখন আসলে করার প্রয়োজন আচ্ছা, হয় না? এনজিওগ্রাম হলো কিন্তু একটা পরীক্ষা। আমার হার্টের রক্তনালী অবস্থাটা কি এটা জানার জন্য একটা পরীক্ষা হলো এনজিওগ্রাম, অর্থাৎ হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা। আপনি জানেন যে আমার করোনারি আর্টারি আছে, দুটো করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারি। এদের আবার অনেকগুলো এদের ব্রাঞ্চ আছে, লেফটে বেশ কিছু ব্রাঞ্চ আছে। এখন এখানে রক্তনালীতে ব্লক আছে কিনা এটা দেখার জন্য এনজিওগ্রাম। আমার ইসিজি এবং ইকোতে যদি মানে আমরা ধারণা করি যে এই পেশেন্টে ব্লক আছে, তখন কিন্তু আমরা একটা ইটিটি করছি। স্যার, এনজিওগ্রাম নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আবার চেষ্টা করুন। আচ্ছা, আমরা এনজিওগ্রাম তাহলে ইসিজি এবং ইকোতে যদি আমরা ধারণা করি, এই দুটা থেকে আমরা ধারণা করতে পারি হার্টে ব্লক আছে কিনা। একটা ইসিজি দেখেই করতে পারি, ইকোর মাধ্যমে আরোটা কনফার্ম হওয়া যায়। এবং এর নেক্সট স্টেজে যে আমরা টেস্টটা দিই সেটা হলো ইটিটি। এবং ইটিটিতে যদি বলা হয় যে হ্যাঁ তোমার হার্টে ব্লক থাকার সম্ভাবনা আছে, এটা যদি ধারণা করি, তখন কিন্তু আমরা নেক্সট স্টেজে যাই 100% কনফার্ম করার জন্য এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম একই সাথে এখানে দুটো কাজ দেয়। এটা একটা টেস্ট, হার্টে ব্লক আছে কিনা, আমি ইসিজি ইকোতে আমার যে সমস্যাটা আসলো সেটাকে কনফার্ম করে ফেলতে পারছি। আর এখানে ব্লক কয়টা ব্লক আছে, কোথায় কোথায় ব্লক আছে, বা এই ব্লকের পার্সেন্টেজ কত, কত অ্যাক্সিডেন্টে ব্লকগুলো আছে, এবং এই ব্লকের সংখ্যা কয়টা, একদম ডিটেলস আপনাকে ধারণা দেবে এনজিওগ্রাম। সো আমার ট্রিটমেন্টটা সহজ হয়ে যাবে যে এই পেশেন্টটাকে আমি স্টেন্টিং করব। স্টেন্টিংয়ে কিন্তু জনগণ কিন্তু বুঝে বা মানুষজন বুঝে ওটাকে রিং পরানো। আমরা এটা মেডিকেলের ভাষায় এটাকে স্টেন্টিং বলি। এই স্টেন্টিং আপনি রিং পরানো যদি আমরা বলি যে এটাকে আমরা রিং পরাবো নাকি বাইপাস সার্জারি করব। বাইপাস সার্জারি হলো
আমাদের গায়ে যে ন্যাচারাল রক্তনালী আছে আমরা সাধারণত হাতের থেকে নিই, রেডিয়াল আর্টারি নিই, পায়ের থেকে সেভানাস ভেন নিই, হ্যাঁ, বা বুকের থেকে আমরা আরেকটা লিমা বা রিমা বলে থাকি, ইন্টারনাল ম্যামারি আর্টারি আমরা বুকের থেকে উঠিয়ে নিই। এই রক্তনালীগুলো দিয়েই হার্টের গায়ে যে রক্তনালীটা ব্লক আছে ওখানে আলাদা একটা রাস্তা তৈরি করে দিই, আর আলাদা রক্তনালী আমরা তৈরি করে দিই। এটাই বাইপাস সার্জারি। এখন কোন পেশেন্টে স্টেন্ট লাগাবো বা রিং কোনটা লাগাবো, bypass? কোন পেশেন্টকে আমরা বাইপাস সার্জারি করব, এইটার ডিসিশনটা হয় এনজিওগ্রামের মাধ্যমে যে কয়টা ব্লক আছে, এই ব্লকের পার্সেন্টেজ কত, এটা 70%-এর উপরে না নিচে, এবং ব্লকগুলো হার্টের কোথায় কোথায় আছে এবং সংখ্যাটা কত, এবং এইগুলো নিয়ে আমরা কিন্তু মোটামুটি অ্যানালাইসিস করে ডিসিশন নেই এটা স্টেন্টিং হবে না এটা বাইপাস সার্জারি হবে। স্যার, আমাদের সময় স্বল্পতার জন্য সার্বিকভাবে দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? দর্শকদের জন্য পরামর্শ হলো আসলে আমাদের যে সময় যাচ্ছে আমাদের স্ট্রেসফুল একটা লাইফ লিড করা উচিত। আপনার সকলে স্ট্রেসফুল লাইফ, একটা হাসি খুশি সুন্দর একটা জীবন, এবং আপনি যদি ভালো থাকেন পুরো বাংলাদেশটা ভালো থাকবে। আমরা সবাই হাসি খুশি সুন্দর জীবন, স্ট্রেসফুল লাইফ, স্ট্রেসলেস, স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড যেন করতে পারি, এভাবেই আমরা আমাদের দিনগুলোকে সাজাবো। ধন্যবাদ আপনাকে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং হৃদরোগের যে বিভিন্ন রকমের জটিলতা সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হৃদরোগজনিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।